হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউক্লিয়াস একাডেমি। আমরা আজকে ক্লাস 10 এর লাইফ সায়েন্সের জনন চ্যাপ্টারটি দেখবো, অর্থাৎ চ্যাপ্টার 2 এর যে জনন পার্ট রয়েছে, জনন রিপ্রোডাকশন, সেটি কি, জনন বলতে আমরা কি বুঝি, জননের প্রকারভেদগুলো। তা চলো কথা না বাড়িয়ে আমরা চলি নেক্সট টপিক, যে জনন। জনন কথার অর্থ দেখো, বংশ বিস্তার করা। লেখাই আছে যে জনন কথার অর্থ কি, বংশ বিস্তার করা। তোমাকে সংজ্ঞার আগে অর্থটা জানতে হবে। আর আমরা আগেও পড়েছি যে সংখ্যা বৃদ্ধি, জীবের সংখ্যা বৃদ্ধি করা, কিংবা বংশগতি মানে যে ধারাটাকে, বংশধারাটাকে বজায় রাখা, অক্ষুণ্ণ রাখা, সেটার অর্থই হচ্ছে জনন। তাহলে জনন কথার প্রধান অর্থই হচ্ছে বংশ বিস্তার করা, জীবের সংখ্যা বৃদ্ধি করা। কাকে বলবো না, এটা একটা জৈবিক পদ্ধতি, ঠিক আছে। যে জৈবিক পদ্ধতিতে জীব কি করে, নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে, আর সংখ্যা বৃদ্ধির দ্বারা বংশধারাটাকে অক্ষুণ্ণ রাখে। কি বললাম? তাহলে এটা একটা জৈবিক পদ্ধতির কথা বলা হলো, ঠিক আছে। যে জৈবিক পদ্ধতিতে বা যে জৈবিক প্রক্রিয়ায় জীব কি করছে না, নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করে, ঠিক আছে, অপত্য জীব সৃষ্টি করে, আর সংখ্যা বৃদ্ধির দ্বারা বংশধারাটাকে, নিজ বংশধারাটাকে অক্ষুণ্ণ রাখে। তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য আকারে তুমি লিখবে। তারপর জননের যে, যদি গুরুত্ব জানতে চাই, জননের প্রয়োজনীয়তাকে কি, তাহলে 1 নম্বরে আমরা বলতে পারি এটা গুরুত্বতে হয়ে যাবে। আর সংজ্ঞাটা আছে যেভাবে বললাম সেটা তুমি বইয়েও পাবে। তাহলে আমি গুরুত্বগুলো একটু পয়েন্ট আউট করে দিচ্ছি। জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা যদি বলে, তাহলে প্রথমে আসবে জীবের সংখ্যা বৃদ্ধি, তাই তো, জীবের সংখ্যা বৃদ্ধি করা। তারপর আর কি বললাম সংজ্ঞাতে, হচ্ছে বংশধারাকে অক্ষুণ্ণ রাখা, বংশধারাকে অক্ষুণ্ণ। আর কি হবে না, অনেক সময় শূন্যস্থানে দেয়, হ্যাঁ, যে জীব জগতে ভারসাম্য, জীব জগতে ভারসাম্য বজায় রাখা। তাহলে এগুলো সবটাই হবে গুরুত্ব। এবার তুমি একটু নিজের ভাষায় এগুলোকে অ্যাড করবে, একটু লিখবে 1 লাইন 2 লাইন করে। তাহলে জনন কাকে বলে, জননের গুরুত্ব কি, এই জিনিসগুলো আমরা একটু করব। এরপরে জননের প্রকারভেদ, যেটা আমাদের মেন টপিক, এখান থেকে হচ্ছে আমাদের বেশিরভাগ প্রশ্নগুলো আসে। তাহলে জনন প্রকারভেদ কি কি রয়েছে জননের, যে যৌন জনন, অযৌন জনন, আর অঙ্গজ জনন। আর এদিকে আমাদের একটা জিনিস টার্ম জেনে রাখতে হবে, যেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। তাহলে চলো এবার জননের প্রকারভেদটা করে দেওয়া যাক। দেখো, জনন প্রধানত, রিপ্রোডাকশন প্রধানত 2 প্রকার হয়, যৌন জনন আর অযৌন জনন। এছাড়াও আরো হচ্ছে আমরা অঙ্গজ জনন দেখবো, পার্থেনোজেনেসিস দেখবো, ঠিক আছে। তাহলে আমি পরপর ভাগগুলো লিখে দিচ্ছি। যৌন জনন, যেটা কি বলছি, সেক্সুয়াল রিপ্রোডাকশন। অযৌন জনন, এটা কি বলবো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখবে কিছু কিছু। তারপরে কি আছে, অঙ্গজ জনন রয়েছে, অঙ্গজ জনন, যেটাকে আমরা বলছি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আরেকটা যেটা টার্ম তোমাকে বললাম সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস, ঠিক আছে। আর এটা হচ্ছে পার্থেনোজেনেসিস। তো এটা ইংলিশ টার্ম পার্থেনোজেনেসিস। তো পার্থেনোজেনেসিস, এবার ধরেন অপুঞ্জনী, অনেক সময় প্রশ্ন আসে যে আমরা একটু আগে জানতে হবে, আগে যৌন জনন নিয়ে, অযৌন জনন নিয়ে কথা বলি, তারপর আসছি। তাহলে যৌন জনন কোনটা? যৌন জননে মনে রাখতে হবে 2টি জীবের প্রয়োজন হবে, ঠিক আছে। 2টি জীবের প্রয়োজন হয়। দুটি জীব বলে উল্লেখ রাখি, তাই তো, 2টি জীব। আর যৌন জননের ক্ষেত্রে গ্যামেট ফর্মেশন হবে, গ্যামেট উৎপাদনের মাধ্যমে কিন্তু যৌন জননটা সম্পন্ন হবে, এটা মনে রাখতে হবে। আর তোমরা পড়েছো যে গ্যামেট কোনটা, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এগুলো পড়া হয়ে গেছে আমাদের কোর্স, মানে অর্থাৎ শুরুতে, যেটা ক্রোমোসোম যেখানে ছিল। তাহলে 2টি জীবের প্রয়োজন হচ্ছে, আর গ্যামেট উৎপাদনের মাধ্যমে যৌন জননটা সম্পন্ন হচ্ছে, অর্থাৎ যৌন জননের একক বলতে পারি গ্যামেট, তাই তো। যৌন জননের একক হচ্ছে গ্যামেট। যৌন জননের ক্ষেত্রে কি হবে না, কোন কোষ বিভাজন কোন কোষ বিভাজনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়, তাহলে এখানে বলবো আমরা মিওসিস, এটা হচ্ছে, হ্যাঁ, মিওসিস।
মিওসিস পদ্ধতিতে যৌন জননটা সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, এটা অনেক সময় শর্ট কোশ্চেনও হয়, পার্থক্য আকারে যদি আসে তবুও আমরা যেতে পারি। তাহলে যৌন জনন, অযৌন জননের ক্ষেত্রে একটি মাত্র জীবের প্রয়োজন হবে। মানে আমরা যেমন অ্যামিবার ক্ষেত্রে যদি বলি, তাহলে অ্যামিবার কি হয়, কোষ বিভাজনের মাধ্যমে, যেমন হচ্ছে একটি অ্যামিবা থেকে দুটো অ্যামিবার সৃষ্টি হচ্ছে, এগুলো আমরা বহু বিভাজন, দ্বিবিভাজন এগুলো পড়বো। যখন অযৌন জনন পড়বো তখন পুরোটা ডিটেলসে, তখন হচ্ছে ভাগগুলো দেখবো আমরা, হচ্ছে ছবি সহ, যে অ্যামিবা একটা কোষ থেকে কিভাবে, মানে একটা অ্যামিবা থেকে দুটো অ্যামিবা সৃষ্টি হচ্ছে, প্লাজমোডিয়ামের আবার দশা আছে, ইস্টের প্রৌঢ়া দশা আছে, হাইড্রার কোরক বৃদ্ধি আছে, ঠিক আছে, এগুলো দেখতে হবে। তাহলে এখানে এখন লিখে রাখি একটি জীব। এখানে কিভাবে, এখানে যে গ্যামেট ফর্মেশন বুঝলাম, এখানে রেণু উৎপাদন মনে রাখবে, রেণু উৎপাদন বা কোষ বিভাজনের মাধ্যমে এই অযৌন জননটা ঘটে থাকে। ঠিক আছে, রেণু তার মানে হচ্ছে আমি গ্যামেট, তোমার একক, একক কি বলতে পারি, একক হচ্ছে রেণু বা স্পোর, স্পোর মানে কিন্তু রেণু, মনে রাখতে হবে। আর এখানে যে তোমার মাইটোসিস আর মিওসিসের যে নির্ভরশীলতা, এখানে মিওসিস পদ্ধতি দেখছি, এখানে মাইটোসিস। আর বহু বিভাজনের ক্ষেত্রে তুমি হচ্ছে অ্যামিবার ক্ষেত্রে অ্যামাইটোসিস হচ্ছে আমরা দেখবো, অ্যামাইটোসিস পদ্ধতিতে যেমন কোষ বিভাজন পড়েছো, সরাসরি মেমতন্তু না মানে সৃষ্টি না হয়ে সরাসরি বিভাজন ঘটছে। তাহলে এখন মনে রাখবো যে মিওসিস পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হচ্ছে আর মাইটোসিস পদ্ধতিতে অযৌন জননটা সম্পন্ন হচ্ছে। এখন একটি জীবের প্রয়োজন, আর এখানে রেণু উৎপাদন বা কোষ বিভাজনের মাধ্যমে হয়। অযৌন জননের একক যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবো, রেণু বলবো। আর যৌন জননের একক গ্যামেট। তাহলে যৌন জনন, অযৌন জনন আমরা পার্থক্য যদি বলে পারবো। এগুলোর ভাগ তো প্রচুর আছে। অঙ্গজ জনন বলতে দেখো কথাতেই আছে অঙ্গজ, মানে একটা অঙ্গ থেকে, উদ্ভিদের ক্ষেত্রে এটা বিশেষত, যে কোনো একটা উদ্ভিদের হচ্ছে কোনো অঙ্গ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। যেমন তুমি পাথরকুচি, পাথরকুচির পাতা থেকে কিন্তু আবার নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। কোনো একটা উদ্ভিদের ডাল, যেমন জবা বলো বা গোলাপ ডাল কেটে তুমি লাগাচ্ছ, তাহলে সেখান থেকে আবার নতুন উদ্ভিদ পাচ্ছি, নতুন গাছ পাচ্ছি, তখন সেটা হচ্ছে অঙ্গজ জনন। এরপরে আমরা আরো ভাগগুলো দেখবো যখন অঙ্গজ জননের ক্ষেত্রে, প্রাকৃতিক কৃত্রিম পড়তে গিয়ে যখন তুমি কাটিং, গ্রাফটিং, তারপর হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন রয়েছে একটা উদ্ভিদের হচ্ছে মানে ছোট্ট কোনো অংশ, অর্থাৎ মুকুল, কলা কিংবা কোষ থেকেও কিন্তু আমরা নতুন উদ্ভিদ পেতে পারি, তাই তো? তাহলে এগুলো হচ্ছে অঙ্গজ জননের পার্ট। পার্থেনোজেনেসিস কোনটা? পার্থেনোজেনেসিস পড়তে গেলে তোমাকে একটু নিষেক ব্যাপারটা জানতে হবে। একটু নিষেক কাকে বলে বলো তো? নিষেক কাকে বলছে না, শুক্রাণু এবং ডিম্বাণুর, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের প্রক্রিয়াটাই তো নিষেক, তাই তো? এবার একটা শুক্রাণু যদি এরকম থাকে, শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে যদি মিলিত হয়, তাহলে কি উৎপন্ন হয়? জাইগোট উৎপন্ন হয়। জাইগোট অর্থাৎ শুক্রাণু হচ্ছে এন, আর এদিকেও এটাও ডিম্বাণু এন। আমি পরে ছবিগুলো একটু ভালো করে আঁকছি, একটু বুঝে নাও। এটা জাইগোট টু এন। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের প্রক্রিয়াকে আমরা কি বলছি না, নিষেক বলছি। নিষেকের ফলে কোন কোষ উৎপন্ন হচ্ছে? জাইগোট উৎপন্ন হচ্ছে। আর এই জাইগোট থেকে কিন্তু মানুষের বৃদ্ধি, আমাদের যে বৃদ্ধি হচ্ছে না, তাহলে ভ্রূণ, যে শিশুর জন্ম একটা যখন, তো সেই তোমার কোষ যে বিভাজন হচ্ছে, সেটা কোন কোষ বিভাজনিত বিভাজন হচ্ছে? সেটা হচ্ছে জাইগোট। তো অনেক সময় প্রশ্ন আসে যে মানুষের বৃদ্ধি হয় ড্যাশ কোষ থেকে, তাহলে কি বলবো? জাইগোট থেকে। তাহলে এগুলো ছোট ছোট প্রশ্ন। আচ্ছা, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের প্রক্রিয়াটাকে নিষেক বলছি, নিষেককে সিনগ্যামিও বলে। তাহলে এটা একটা শর্ট কোশ্চেন, সেই নিষেককে কি বলা হচ্ছে? সিনগ্যামিও বলা হয়। তাহলে এটা আরেকটা টার্ম পাচ্ছি আমরা, সিনগ্যামি। তো এটা একটু মনে রেখো যে সিনগ্যামি কি, অনেক সময় আসে। আর যখন তাহলে শুক্রাণু যখন ডিম্বাণুকে ফার্টিলাইজ করছে, তাহলে কি হবে না, নিষিক্ত হলো ডিম্বাণুটা, তখন এই ডিম্বাণুকে আমরা কি বলবো? নিষিক্ত ডিম্বাণু। আর নিষিক্ত হওয়ার পরে গিয়ে জাইগোট উৎপন্ন হচ্ছে, আর জাইগোট থেকে আবার পরবর্তীতে কি হচ্ছে না, ভ্রূণের সৃষ্টি হচ্ছে, তাই তো? তারপরে একটা শিশুর জন্ম। সেরকমটা পার্থেনোজেনেসিসে কি বলবো? অনিষিক্ত ডিম্বাণু থেকে, ঠিক আছে, অনিষিক্ত ডিম্বাণু থেকে, মানে অপত্য জীব যে সৃষ্টি হচ্ছে, অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। উদাহরণ, উদাহরণ তুমি মনে রাখবে হচ্ছে মৌমাছি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে
বলতার ক্ষেত্রে পার্থেনোজেনেসিস ঘটে। তাহলে অনিষিক্ত ডিম্বাণু থেকে জীব সৃষ্টির প্রক্রিয়া, আমরা যেমন একটা টার্ম পেয়েছিলাম পার্থেনোকার্পি, ওটা নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়া হচ্ছে পার্থেনোকার্পি, আর এখানে পার্থেনোজেনেসিস, তাহলে কি বলবো, অনিষিক্ত ডিম্বাণু থেকে জীব সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। ঠিক আছে, তাহলে নিষেক কাকে বলে, কোনটা পার্থেনোজেনেসিস, অঙ্গজ জনন হালকা ভাবে বলে দিলাম, যৌন জনন অযৌন জননের পার্থক্য। আচ্ছা, অযৌন জননের ক্ষেত্রে তুমি আরো একটা পার্থক্য বলতে পারো, যেমন হচ্ছে অযৌন জননের ক্ষেত্রে যদি যে অপত্য জীব সৃষ্টি হয়, অপত্য জীব কিন্তু হুবহু একই রকমের হতে পারে। অপত্য জীবের কথা উল্লেখ করবে, মানে একটা অ্যামিবা থেকে আরেকটা অ্যামিবা, কিন্তু যৌন জননের ক্ষেত্রে অপত্য জীব কখনোই একরকম হবে না। মানে পিতা, যেমন আমরা কি বলি যে পিতামাতার বৈশিষ্ট্যগুলি কি হয়, বংশ পরম্পরায় সন্তানদের মধ্যে সঞ্চারিত হচ্ছে, তো কার মাধ্যমে সঞ্চারিত হচ্ছে, জিনের মাধ্যমে। এবার জিনের তো মিউটেশন হয়, মানে জিনের এই যে পরিবর্তন ঘটছে বলেই তো আমরা বাবা মার থেকে আলাদা, তাই তো? মানে হুবহু পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় আমাদের মধ্যে এলেও, মানে সন্তানদের মধ্যে এলেও, তাহলে কি হয় না, জিনের হঠাৎ পরিবর্তনের জন্য আমাদের মধ্যেও নতুন কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাহলে অপত্য জীব হুবহু একরকম হয় না, এক্ষেত্রে হতেও পারে। তাহলে এগুলো হচ্ছে আমরা একটু পার্থক্য হিসেবে করব। এবার চলে যাবো যৌন জননের প্রকারভেদ। এবার হচ্ছে যৌন জননের প্রকারভেদ। দেখো, অযৌন জননে পরে আসবো, আমরা যৌন জননটা আগে দেখবো আজকে, মানে ছোটই আলোচনা। এরপরে আমরা অযৌন জনন, অঙ্গজ জনন পুরোটা আবার এর প্রকারভেদ সহ ডিটেলস আমরা দেখবো। ঠিক আছে, তাহলে যৌন জননের ক্ষেত্রে তুমি ভাগ মনে রাখবে, একটা ছকের মধ্যে পুরোটা দাঁড় করানো খুব মুশকিল, তুমি দরকার হলে পরপর করে তারপর সেটা তুমি খাতায় নোট ডাউন করে নিতে পারো। তাহলে যৌন জননের প্রকারভেদ আমরা প্রথমে মনে রাখবো একটা আইসোগ্যামি। এই যে টার্মগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কিন্তু একটা আবার এদিকে গ্যামি দিয়ে আমরা একটা সিনগ্যামি পেলাম, তাহলে এটা আইসোগ্যামি। তারপর এটা আমরা বলবো অ্যানাইসোগ্যামি, আর একটা উগ্যামি। ঠিক আছে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি আর উগ্যামি। কোনটা আইসোগ্যামি? দেখো, আইসো কথার অর্থ হচ্ছে সমান, মানে এখানেও শুক্রাণু থাকছে ধরে নাও একটা, আর এখানেও ডিম্বাণু থাকছে, তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর একই রকমের হবে, দেখতে একই রকম, এদের গঠন একই, আর এরকম টাইপের ধরে নাও এদের ফ্ল্যাজেলাটা আছে, অর্থাৎ মানে এরা আছে সচল এক কথায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শুক্রাণু ধরে নিচ্ছি, আর এটা ডিম্বাণু। তাহলে কি বলা হলো, যে শুক্রাণু আর ডিম্বাণু হুবহু একই রকম দেখতে হবে, মানে দুটোই ছোট। ঠিক আছে, আর এরা সচল হবে, দুটোই এসে চলাচল করতে পারবে এক কথায়। তাহলে এটা হচ্ছে আইসোগ্যামি। আইসো কথার অর্থ হচ্ছে সমান, তাই এদের আকৃতি গঠন সবই এক। আর অ্যানাইসো মানে এখানে অসমান মনে রাখবো। তাহলে হয় শুক্রাণু ছোট, মানে কে ছোট হবে বলা মুশকিল, তাহলে এইটা শুক্রাণু ধরে নাও, আর এইটা একটু ডিম্বাণু একটা বড়। ঠিক আছে, তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মানে কখন একজন ছোট, একটা বড় হবে। তাহলে আমি এখানে ওইভাবে উল্লেখ করে রাখছি, একটি ছোট গ্যামেট আর একটি বড়। সব আমরা গ্যামেট ফর্মেশনের মাধ্যমে বলেছি যৌন জনন সম্পন্ন হবে, তাহলে কি সবটাই গ্যামেটের কথা আলোচনা হচ্ছে। তাহলে যে কোনো একটা ছোট হয়, ডিম্বাণুটাও ছোট হতে পারে, শুক্রাণু আবার বড় হয়ে গেল, কিন্তু সেটা খুব কমই হয়, ব্যতিক্রম আর কি, মানে খুব রেয়ার কেস। তাহলে একটি ছোট একটি বড়। আর উগ্যামি, আমাদের যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে উগ্যামি। উগ্যামিতে মনে রাখতে হবে, এটা ধরে নাও শুক্রাণু অ্যাক্রোজোম পুচ্ছ, আর আচ্ছা এখানে শুক্রাণু লিখে রাখি, আর হচ্ছে ডিম্বাণু। নিউক্লিয়াস হচ্ছে ডিম্বাণু। তাহলে এটাও তো এন, এটাও এন, একটু আগে আমরা দেখালাম। এই শুক্রাণুটাই গিয়ে যখন ফার্টিলাইজ করবে তখনই তো নিষিক্ত হবে ডিম্বাণুটা, তাই তো? তাহলে শুক্রাণুটা সচল আর ডিম্বাণু এখানে নিশ্চল প্রকৃতির, অচল। তাহলে এখানে শুক্রাণুর জায়গায় সচল লিখে রাখো, মনে থাকে যাতে, আর এখানে নিশ্চল, মানে শুক্রাণু গিয়ে ফার্টিলাইজ করবে ডিম্বাণুকে। তাহলে এটা হচ্ছে উগ্যামি। উগ্যামিটা আমাদের ক্ষেত্রে, অর্থাৎ মানুষের ক্ষেত্রে মনে রাখতে হবে উগ্যামি। মানুষের ক্ষেত্রে তোমাকে যদি প্রশ্ন করে যে মানুষের ক্ষেত্রে কোন যৌন জনন, কি ধরনের যৌন জনন পরিলক্ষিত হয়, তাহলে বলবো উগ্যামি।
ঠিক আছে, মানুষের মধ্যে অর্থাৎ উগ্যামি। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের প্রক্রিয়াকে আমরা নিষেক বলছি, নিষেককে সিনগ্যামিও বলা হয়। যৌন জননের তিনটে ভাগ দেখলাম। উগ্যামির মধ্যে কি দেখা গেল, যে শুক্রাণু ছোট হবে, ডিম্বাণুটা বড় অবশ্যই, আর শুক্রাণু সচল হবে, ডিম্বাণু নিশ্চল। আর আইসোতে শুক্রাণু ডিম্বাণু দুটোই সেম, একই ধরনের দেখতে। আর অ্যানাইসোগ্যামিতে যে কোনো একটা ছোট একটা বড় হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য, যে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি কাকে বলা হয়। তাহলে এই হচ্ছে যৌন জননের পার্ট। এরপরে তুমি তাহলে এখান থেকে কি পড়বে, জনন কাকে বলে, জননের গুরুত্ব কি, হ্যাঁ, তারপর হচ্ছে যৌন জনন, জননের প্রকারভেদ গুলো দেখবে, যৌন জননের প্রকারভেদ দেখবে, আর যৌন জনন অযৌন জননের পার্থক্য দেখবে। অবশ্যই শর্ট কোশ্চেন মনে থাকতে হবে যে যৌন জননের একক কি, গ্যামেট, অযৌন জননের একক কি, রেণু। তাই এই হচ্ছে টোটাল আমাদের যৌন জননের পার্ট। এরপরে আমরা আসবো অযৌন জনন, অঙ্গজ জনন। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালোভাবে এগুলোকে রেডি করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।